আজকে আমি বাংলাদেশের এমন একটি চরে এসেছি যার একপাশে ভারত আর বাকি তিন দিকে ভয়ঙ্কর পদ্মা নদী। এই চরে উন্নয়নের কোনো ছোঁয়া নেই। ৪৫,০০০ মানুষের শুষ্ক মৌসুমে যোগাযোগের প্রধান বাহন ট্রাক্টর আর মোটর সাইকেল। সেই সাথে এই চরে আজও দাপিয়ে বেড়ায় কুষ্টিয়ার কুখ্যাত চরমপন্থীরা। এই চরে প্রতি বছরে নদী ভাঙনের কারণে মানুষ ঘরবাড়ি ছাড়া হয়। চরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। পলিমাটি সমৃদ্ধ হয়, এখানকার জেগে ওঠা জমিতে বিভিন্ন ধরনের ফসল ও সবজির বাম্পার ফলন হয়। এছাড়া নদী থেকে মাছ ধরা এবং গবাদি পশুপালন এখানকার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস। আমরা আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর চরে, আর আজকের এই ভিডিওতে ফিলিপনগর চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ফিলিপনগর চরের মানুষের সবচেয়ে বড় শত্রু পদ্মা নদীর ভাঙন। প্রতি বছর বর্ষা মৌসুমে নদী যখন রুদ্রমূর্তি ধারণ করে, তখন বিঘার পর বিঘা ফসলি জমি, ঘরবাড়ি, ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আজ যে শক্তিশালী নদী ভাঙনের কবলে পড়ে কালই সে নিঃস্ব। এখানকার এক একজন মানুষ তাদের জীবনে ৪ থেকে ৫ বার, এমনকি তার থেকেও বেশিবার ঘরবাড়ি এক জায়গা থেকে ভেঙে অন্য জায়গায় সরিয়ে নিতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন আছি সেই ফিলিপনগর চরে। আর এই চরের মাঝখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, এরা মূলত হচ্ছে স্কুল থেকে যাওয়া আসা করে। তো সেই সময় যখন পানি পিপাসা লাগে, তখন তারা এই যে টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন, এই টিউবওয়েল থেকে পানি পান করে। আর এখানে একটা গাছ আছে, যে কারণে এখানে মাঠের অনেক কৃষক আছে যারা এখানে খাবার খায়। ঠান্ডা পরিবেশ, এখানে তারা আশ্রয় নেয়। তাছাড়া তাদের এই চরের মাঝখানে আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নেই। প্রিয় দর্শক, আমরা এখন আছি সেই ফিলিপনগর চরে এক কৃষকের বাড়িতে, যার এই পুরো একটি চরের ভিতরে একটি মাত্র বাড়ি, এবং সেই বাড়ির মালিক হচ্ছে ইনি। তো চাচা, এই বাসা কি আপনাদের মানে নিজস্ব মালিকানাধীন নাকি এটা খাস জায়গা? না, এটা আমার নিজস্ব জায়গা। তো এইখানে তো দেখলাম আপনার কোনো বিদ্যুৎ বা এমন কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আপনারা দেখছি সোলারও আছে। তো এর মাধ্যমে কি আপনাদের ফ্যান ট্যান এগুলো সব চলে? ফ্যান, ছোট একটা ফ্যান চলে। ছোট একটা ফ্যান। তো এখানে তো আপনাদের এখানে আসার জন্য কোনো পাকা রাস্তাও নাই। তো মেম্বার বা চেয়ারম্যান যারা যে সময় নির্বাচন হয়, তো তারা কি এখানে ভোট নিতে আসে? হ্যাঁ, কিন্তু কোনো কার্যকর ভূমিকা তারা পালন করে না। প্রিয় দর্শক, আপনাদের একটু দেখায় বাড়িটা দেখুন। চরের ভিতরে কি পরিমাণে জরাজীর্ণ একটা বাড়ি, আর সেই বাড়িতে চাচারা বসবাস করে। তো চাচা, আপনার ফ্যামিলিতে লোক সংখ্যা কয়জন? আমরা বাদ দুইজনে থাকি। আমার ফ্যামিলি, আপনার ছেলে মেলা ছেলে উপর কারবার থাকে। ওই এলাকার নাম কি? ওটা কি ফিলিপনগর আবেদ আলীর ঘাটের উপরে, বুলেটের উপরে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একজন মানে চরের একজন কৃষকের জীবন ঠিক কেমন, তারা কিভাবে বসবাস করে এখানে। প্রিয় দর্শক, তো আমরা এই চরের ভিতরে এসে প্রচন্ড পানি পিপাসা লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই কাকার কাছে বললাম যে কাকা একটু পানির ব্যবস্থা করা যাবে? তো কাকা, এই যে পানিটা দিলেন, পানিটা আপনারা নিয়ে আসেন কোথা থেকে? খালের ওপারে টিউবওয়েল আছে নাকি? তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন পানিটা, একটু খেয়ে দেখাই আপনাদের। পানিটা আমি জানি না এখানে অনেক দূরে, তারপরে অনেকটা ঠান্ডা আছে এবং পানিটা অনেক সুস্বাদু খেতে। একটু পানি মাঝে মাঝে অনেক প্রশান্তি এনে দেয়। তো এখানে এসে আমরা সেই প্রশান্তিটা পেলাম। আর এখানে দেখুন যে কোথায় থাকে এনারা, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা গরুর বাচ্চা আছে। তো সম্ভবত এ হচ্ছে পক্স রোগে আক্রান্ত, দেখে বুঝতে পাচ্ছেন একদম পুরো শুকিয়ে গেছে এবং শরীরে ভর্তি পক্স। তো এই গরুগুলোর হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 90% চলে গেছে, এগুলো মারা যাবে এক সময়। তো এখান থেকে হচ্ছে আপনার বাইকে করে আসা প্রচুর কষ্টসাধ্য। আমি প্রায় হচ্ছে আধা ঘন্টা ড্রাইভ করার পরে চরের মাঝখানে এসেছি। আর এখানে এত পরিমাণে বালি, যে কারণে মোটরসাইকেল ঠিকভাবে ড্রাইভও করা যাচ্ছে না। প্রচুর কলা বাগান আছে। তো আমি শুধু এইখানকার যেসব মানুষগুলো বসবাস করে তাদের কথা ভাবছি, যে তারা কতটা কষ্টের ভিতরে এই জায়গাগুলোতে হচ্ছে বসবাস করে, এবং তারা এইগুলোকে হচ্ছে নিত্যদিনের হচ্ছে সঙ্গী বানিয়ে নিয়েছে। তাদের কাছে হয়তো আর কিছু মনে হয় না, কিন্তু আমরা যেহেতু একদিন এসেছি, আমরা অনেক কষ্ট এখানে পাচ্ছি, এবং সেই সাথে অ্যাডভেঞ্চারও হচ্ছে যে না, নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি। নদী ভাঙনের কারণে এখানে স্থায়ী কোনো পাকা বা অবকাঠামো, ভালো রাস্তাঘাট, উন্নত হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে না।
চরের জীবন যেমন কষ্টে তেমনই এখানকার মাটি অত্যন্ত উর্বর। পদ্মা নদী যেমন কেড়ে নেয় তেমনই পলি মাটি দিয়ে চরের জমিকে উর্বরও করে। ফিলিপনগর ও তার আশেপাশের চরাঞ্চলে প্রচুর পরিমাণে উন্নত জাতের পেঁয়াজ, রসুন, মরিচ, গম, ভুট্টা, বাদাম এবং বিভিন্ন ধরনের রবি শস্য চাষ হয়। কৃষকেরা হাড়ভাঙা খাটুনি দিয়ে ফসল ফলায়, কিন্তু চরের যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় তারা মূল বাজারে গিয়ে সঠিক মূল্য পায় না। ফড়িয়া বা দালালের কাছে কম দামে ফসল বিক্রি করতে হয় তাদের। এছাড়া ফসল ঘরে তোলার আগে যদি আগাম বন্যা চলে আসে তবে পুরো বছরের খাটুনি আর পুঁজি পানিতে ভেসে যায়। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকা এবং ফিলিপনগর চরের যোগাযোগ বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে একসময় এটি চরমপন্থী, সর্বহারা বা বিভিন্ন আঞ্চলিক সন্ত্রাসী বাহিনীর নিরাপদ আস্তানা বা সেফ জোন হিসেবে ব্যবহৃত হতো। চরের সাধারণ মানুষ একদিকে প্রকৃতির সাথে লড়াই করত, অন্যদিকে তাদের জীবন কাটত চরমপন্থীদের অস্ত্রের মুখে জিম্মি হয়ে। চরের ফসল কাটা, জমি দখল, চাঁদা আদায় এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় চরের বালু রক্তে রঞ্জিত হতো। সাধারণ মানুষের আইনের আশ্রয় নিতে চাইলেও দুর্গম চরাঞ্চলে পুলিশের তাৎক্ষণিক পৌঁছানো ছিল বেশ কঠিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযান, চরমপন্থীদের আত্মসমর্পণ এবং চরের মানুষের সচেতনতার কারণে আগের সেই প্রকাশ্য দাপট বা অন্ধকার অধ্যায় অনেকটাই কমে এসেছে। তবে এখনও চরের অভ্যন্তরীণ কোন্দল বা চরের জমি দখলকে কেন্দ্র করে মাঝে মাঝে উত্তেজনা তৈরি হয়। প্রিয় দর্শক, আমাদের আরও গভীরে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমাদের কাছে যেহেতু ক্যামেরা ছিল এবং ড্রোন ছিল, তো আমরা ভিডিও নিয়েছিলাম। এমন সময় কয়েকজন আসার পরে ভিডিও নিতে মানা করলো এবং বললো যে তোমরা দেখো, ওদিকে যেও না। আর যেহেতু বর্তমানে আমরা সবাই জানি কুষ্টিয়ার এই অঞ্চলটা একসময় চরমপন্থাদের জন্য খুবই একটা ফেমাস জায়গা ছিল। তো বর্তমানে দেশের অবস্থাও এবং রাজনৈতিক পরিস্থিতি খুবই টানাপোড়েনের ভিতরে, তো সেগুলো নাকি আবার এখানে নতুন করে আবার শুরু হয়েছে চরমপন্থাগুলো। তো তারা কি করে, যত অপরাধ আছে সব কিছু করে এখানে এসে আসলে থাকে। তো সেহেতু আমাদের মানা করার কারণে আমরা আর ওদিকে গেলাম না। তো আমরা এখন ব্যাক করছি। ব্যাক করার পরে সামনে যে দৃশ্যগুলো পাবো সেগুলো আপনাদের তুলে ধরবো। প্রিয় দর্শক, পরবর্তীতে আমরা ওখান থেকে ব্যাক করে আমাদের আর ওখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমাদের কাছে ড্রোন ছিল, ফোন ছিল, ক্যামেরা ছিল। তো নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা ওখান থেকে ফিরে আসি এবং সিদ্ধান্ত নিই যখন বর্ষাকাল আসবে এবং ভরা পানি হবে, নদী নালা এবং চরগুলোতে পানিতে ভর্তি হবে, তখন আমরা আবার এই জায়গাটিতে ঘুরতে যাব। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন।